আশা করি তোমরা সকলেই ভালো আছো। চারপাশের পরিস্থিতি তোমরা যা সংকটজনক, তাতে তোমরা সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, সেই কামনাই করি। আজকে আমি যেটা পড়াবো সেটা হলো তোমাদের আফ্রিকা কবিতাটি। আফ্রিকার কবিতাটির লেখক হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সকলেই জানি রবীন্দ্রনাথের প্রতিভা সবসময় আমাদের অবাক করে দেয়। তিনি একাধারে কবি, উপন্যাসিক, নাট্যকার, ছোট গল্পকার, পত্রকার থেকে শুরু করে সব কিছুই, গীতিকার, চিত্রশিল্পী, সব দিকেই তার অবাধ বিচরণ। তার সৃষ্টি শুধু ভারতীয় সাহিত্যকেই নয়, বিশ্ব সাহিত্যকেও সমৃদ্ধ করে। তিনি 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। আমরা সকলেই জানি তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদা দেবী। তিনি ছোটবেলা থেকেই শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত চর্চার মধ্যে দিয়েই বড় হয়েছেন। তাই রবীন্দ্রনাথের যে আধার আমরা পাই তা এক অনবদ্য। আমরা জানি যে তিনি অনেক কিছুই লিখেছেন। তার কয়েকটা লেখা নাম আমি তোমাদের বলছি: দেনা পাওনা, অতিথি, ছুটি, পোস্টমাস্টার, অলৌকিক, নিশীথে, নষ্টনী ইত্যাদি। আচ্ছা, এরপর আমরা খানিকটা, প্রথমে আমি তোমাদের কিছুটা কবি পরিচিতি বলে দিলাম। এরপর আমরা কবিতার উৎসতে আসব। আফ্রিকা কবিতাটির প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। পরে এটি পত্রপুট এর দ্বিতীয় সংস্করণ 16 সংখ্যার কবিতা হিসেবে সঞ্চিতায় স্থান পেয়েছিল। এটা হলো কবিতার উৎস। আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। অর্থাৎ কি? সৃষ্টির শুরুতেই আমরা দেখতে পাবো যে আফ্রিকা মহাদেশকে এক যে ভয়ঙ্কর প্রকৃতির রূপ আমরা দেখতে পাবো। প্রথমেই আফ্রিকা মহাদেশ আমাদের সামনে এক অরণ্যকার জঙ্গল রূপে উদ্ভাসিত হয়েছিল এবং তার যে আফ্রিকার যে অস্তিত্ব, তার আত্মপ্রকাশকে সকলের থেকে আলাদা করে এক বিচ্ছিন্ন করে তুলেছিল আমাদের সামনে। আফ্রিকা তৈরি হয়েছিল আদিম অরণ্যে ঢাকা এক নতুন মহাদেশে। সেখানে ভয়ঙ্করতা আর রহস্যতাই ছিল প্রধান বৈশিষ্ট্য। এইটা হলো আফ্রিকার প্রথম দিকের একটা চিত্র, যেখানে আমরা দেখতে পেলাম কি, যে আফ্রিকা মহাদেশ প্রথম দিকে এক ভয়ঙ্কর অরণ্যে ঢাকা একটি মহাদেশ রূপে আমাদের সামনে প্রকাশিত হয়, যেখানে মানব সভ্যতা প্রায় নেই বললেই চলে।
এটা হচ্ছে সৃষ্টির একদম শুরুর দিকে। সেখানেই নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গের রহস্য, চিনেছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রূপ করেছিলে ভীষণকে বিদ্রূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনাতে। অর্থাৎ কি, বাকি পৃথিবীর অংশটা যেন তার কাছে ছিল দুর্বোধ্য, অর্থাৎ যা ভেদ করা যায় না, বা বলতে পারো যে বাকি পৃথিবীর অংশটুকু সেখানে তার কাছে কোনো অস্তিত্বই প্রায় ছিল না। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। অর্থাৎ কি, সেখানে যে নির্জন বিরামের মধ্যে দিয়ে আফ্রিকাকে সংগ্রহ করেছিল এক দুর্গম রহস্য, চিনেছিল জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। অর্থাৎ তার মধ্যে দিয়েই আফ্রিকা যেন নিজেকে চিনে উঠেছিল। এক দুর্ভেদ্য বা দুর্বোধ সংকেত, মানে সংকেত মানে কোনো আভাস দেওয়া, যা চিনেছিল এক নতুন সংকেতের মধ্যে দিয়ে, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, অর্থাৎ যা দৃষ্টির অতীত বা দৃষ্টিতে যা দেখা যায় না। মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। মন্ত্র যেগুলোকে আমরা কোনো পবিত্র শব্দ যখন আমরা কোনো মুখ দিয়ে উচ্চারণ করি তখন সেগুলোকে বলা হয় মন্ত্র। সেই মন্ত্র আমাদের কি জাগাচ্ছিল, আমাদের চেতনাতীত মনে, অর্থাৎ কি, যা সাধারণ বোধের বাইরে মধ্যে দিয়ে আমাদের মনে যেন নতুন কিছু আভাস দিচ্ছিল। বিদ্রূপ করেছিল ভীষণকে, বিদ্রূপ মানে ঠাট্টা বা ব্যঙ্গ তামাশা আমরা বলি। বিদ্রূপের বিরূপের ছদ্মবেশে, বিরূপ মানে কি, অসন্তুষ্ট বা প্রতিকূলতার ছদ্মবেশের মধ্যে দিয়ে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনাতে। অর্থাৎ কি, এক প্রচণ্ড ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তাণ্ডব মানে যখন উদ্দাম বা যখন আমরা বলি হয় উগ্র নৃত্য, তাকে বলা হয় তাণ্ডব। সেই তার মধ্যে দিয়ে এক প্রচণ্ড ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যেন এক তাণ্ডবের দুন্দুবিনাদ। দুন্দুবিনাদ কথাটার অর্থ হলো দামামা ধরনের এক জাতীয় বাদ্যযন্ত্র, মানে প্রচণ্ড মানে উগ্র মূর্তির মধ্যে দিয়ে যেন এক প্রচণ্ড ভয়ঙ্কর শব্দ করে যেন সকলের সামনে তার সেই আদিমতম সভ্যতার যেন আস্তে আস্তে এক সেই সভ্যতা থেকে যেন এক রহস্যময়তা যেন বেরিয়ে আসছিল আমাদের সামনে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। আচ্ছা, আগের যেটা আমি বললাম যে প্রচণ্ড সেই শব্দ বা দুন্দুবিনাদ যেটা কথাটা আমি বলছিলাম, সেটার মধ্যেই বলতে চাইছেন কবি যে ভয় দেখিয়ে যেন আফ্রিকা মহাদেশ যেন নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাইছিল সকলের কাছে। অন্যদিকে যখন পৃথিবীর উপেক্ষার চোখে দেখেছিল রহস্যময় সেই মহাদেশকে, মানে আমরা প্রথমেই বলেছিলাম কি আফ্রিকা মহাদেশ অন্য সকলের থেকে একটা আলাদা ছিল, যেখানে মানব সভ্যতা প্রায় কিছুই ছিল না, কেবল অরণ্যে পরিপূর্ণ ছিল। তা পৃথিবীর অন্যান্য মহাদেশগুলো যেন তাকে এক সন্দেহের দৃষ্টিতে যেন দেখেছিল তাকে, বা রহস্যময় চোখ নিয়ে। তার যে জীবনধারা বা তার সেখানকার যে সংস্কৃতি অন্য কারোর কাছে তা ভালো করে প্রকাশ পায়নি। আস্তে আস্তে যখন
প্রকাশ পেল, তখন দেখো কি হলো, মানে উপেক্ষার আবিল দৃষ্টি, অর্থাৎ সেই দৃষ্টির মধ্যে দিয়ে যখন এবার আফ্রিকা মহাদেশ যখন সকলের সামনে উঠে এলো, তখন তার পরিস্থিতিটা দেখো কেমন। এলো এরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বীভৎস কাদার পিণ্ড চিরছিন্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। এই সময় দেখা যাচ্ছে কিছু মানুষ যাদের হাতে হাতকড়ি বাঁধা, তারা কিভাবে আসছে না, তাদেরকে ধরেছে কারা, কিছু মানুষ ধরার দল, যারা সভ্যের একদম উচ্চ চূড়ায় বসে আছে, সেই ইউরোপিয়ানদের কথা বলা হয়েছে। তারা এখানে কি করতে এসেছিল, আফ্রিকার মানুষদের ধরে নিয়ে যেতে এসেছিল। কেন? কারণ তারা ছিল অসভ্য, বর্বর, নীচ, তারা কোনো সভ্যতার কোনো আলোই তারা পায়নি। আমরা প্রথমেই বলেছি আফ্রিকার সভ্য কোনো কিছুই ছিল না, সবটাই ছিল রহস্যে ঘেরা এক অরণ্যকুল অঞ্চল। এই সেখানকার যারা মানুষ ছিল তাদেরকে এই ইউরোপিয়ানরা ধরে নিয়ে যেতে এসেছিল লোহার হাতকড়ি দিয়ে বেঁধে। কেন? কারণ তারা চেয়েছিল তাদেরকে কৃতদাস করে রাখতে, তাদের দিয়ে খাটিয়ে নিতে। নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভয়হীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে। এবং পরবর্তীকালে আমরা কি দেখতে পাবো, যে কৃতদাস সংগ্রহে এক বাণিজ্যিক জায়গা হিসেবেই আফ্রিকা তখন পরিচিতি হতে শুরু করলো। এবং তার সঙ্গে সঙ্গে আফ্রিকার গভীর অরণ্যে অন্ধকারে থেকেও মানবিকভাবে বেশি অন্ধ মানুষদের আগমন ঘটায় এই মানুষদের। অর্থাৎ বলতে চেয়েছে যে সেখানে যেসব সভ্য মানুষরা সেখানে উপস্থিত হয়, তারা ছায়ার মতো কালো ঘোমটা টেনে এবং তারা কলুষিত বা কলঙ্কিত করেছিল আফ্রিকার মাটিকে। কেন? কারণ তাদের মধ্যে এক বর্বরতা বা অসভ্যতা লক্ষ্য করা গেছে। তারা কি চেয়েছে? তারা আফ্রিকার মানুষদের নিজেদেরকে কুক্ষিগত করে রাখতে চেয়েছে কৃতদাস রূপে। পঙ্কিল হলো তোমার ধুলোপথে রক্তের অশ্রুমিশ, অর্থাৎ কি, পাঁক বা কাদা, পায়ে পায়ে যেন কাদা মাখা ধুলো, এবং সেখানে কি মিশে যাচ্ছে, সেই সব আফ্রিকান মানুষদের রক্ত, ঘামে ভেজা শরীর থেকে বেরিয়ে আসা ঘাম, সব যেন সেই কাদায় মিশছে আফ্রিকার মাটিতে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বীভৎস কাদার পিণ্ড। সেই ইউরোপিয়ানদের এখানে দস্যু হিসেবে গণ্য করা হয়েছে, এবং তারা যেন কাঁটার মতো জুতো পরে আছে। এখানে কাঁটা শব্দটা ব্যবহার করা হয়েছে, কাঁটা দিয়ে মানুষ কি করে, কোনো কিছুকে আঘাত আনে। কাঁটা যেমন আমরা দেখতে পাই গোলাপ গাছের যেমন সৌন্দর্য, তেমনি কাঁটা আমরা যদি ধরতে চাই আমাদের হাতে ফুটে গিয়ে রক্ত বেরোয়। তেমনি এখানে কাঁটা জুতোর কথা উল্লেখ এই কারণেই করেছেন কবি, কারণ সেই জুতো দিয়ে তারা প্রত্যেক মুহূর্তে যেন আফ্রিকার মাটিকে আঘাত আনছে। এবং তার পায়ের তলায় কী দেখা যাচ্ছে, বীভৎস এক কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। এবং আফ্রিকার সেই যেন পুরনো ইতিহাসকে যেন এক অপমানিত করে দিয়ে গেল, কারণ তাদের সেখানকার মানুষদেরকে কৃতদাস বানিয়ে তারা নিয়ে যেতে লাগলো। কবির সঙ্গীত বেজে উঠেছিল সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়
মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীত বেজে উঠেছিল সুরের আরাধনায়। আচ্ছা, তার আগে একটা আমি বলে নিই। আমরা এবার দেখতে পাচ্ছি সমুদ্রের পাড়ে পাড়ায় পাড়ায় মন্দিরে কি হচ্ছে। আমাদের এই নগর সভ্যতার কথা কবি এখানে তুলে ধরেছেন, যেখানে মন্দিরে পুজোর ঘণ্টা বাজছে, সকাল সন্ধ্যায় দেবতার নামে আরাধনা করা হচ্ছে, আর শিশুরা এখানে মায়ের কোলে খেলে বেড়াচ্ছে, এবং কবির সঙ্গীত যেন সুরের মতো চারিদিকে ভেসে বেড়াচ্ছে, এবং তার সেই সুর যেন চারিদিকে আরাধনা করা হচ্ছে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাস রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিতে দাঁড়াও ওই মানবহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। অর্থাৎ কি বলতে চাইছে, আমরা সকলেই জানি সূর্য ওঠে পূর্ব দিক থেকে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তাই বলছে কি, সূর্য যেন পশ্চিমের কোলে ঢলে পড়েছে এবং চারিদিকে এক ঝঞ্ঝা বাতাস, সেই বাতাস যেন আমাদের শ্বাস প্রশ্বাসকে আটকে দেয়। যখন গুপ্ত গহ্বর থেকে, যখন গভীর গুহা থেকে শোনা যায় পশুরা বেরিয়ে আসছে, এক অশুভ ধ্বনি দিতে দিতে ঘোষণা করছে কি দিনের শেষ এবং তাদের আগমন শুরু। সেই সময় কবি বলছে কি, এসো যুগান্তরের কবি, মানে এক অন্য যুগকে কবি এক ঘোষণা করেছেন। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, মানে যখন সন্ধ্যা যখন শেষ হয়ে আসছে, সূর্য যখন পড়ন্ত পশ্চিমের কোলে ঢলে পড়েছে, দাঁড়াও ওই মানবহারা মানবীর দ্বারে। বলছে ওই যেখানে সূর্য ডুবে যাচ্ছে সেই প্রান্তে দাঁড়াতে বলছে ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। অর্থাৎ কি, যেখানে কি না এক খারাপ, সেই খারাপকে ওই সূর্যের অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানকে সেই খারাপকে তোমরা বিলীন করে দাও এবং নতুন দিনের এক আগমনের তোমরা বার্তা বহন করো, এটাই হচ্ছে পূর্ণবাণী। অর্থাৎ এখানের মধ্যে দিয়ে এই যে পশ্চিমে সূর্য ঢলে পড়া বা অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে পশুদের এক আগমন বা তাদের যে এক অশুভ ধ্বনি, এই কথা কবি আমাদের কেন বললেন? তার কারণ ক্রমশ সভ্য দুনিয়ার মানুষ আফ্রিকার সম্পদের কথা এবার আস্তে আস্তে তারা জানতে পারলো। আফ্রিকার যে কতটা সম্পদে, কারণ আফ্রিকা যেহেতু অরণ্য সংকুল ছিল, তাই তাদের নিজস্ব ভালো কিছু সম্পদ। এখানে সম্পদ মানে কিন্তু টাকা পয়সা বা গয়নাগাটি নয়, এখানে সম্পদ মানে তার অরণ্য, সেই প্রকৃতি, সেটাই হলো সেখানকার সম্পদ। মানে সেখানে দামি দামি গাছ, সেখানকার যে সেটাই হলো সেখানকার সম্পদ। তারা কি করছিল, তারা সেই ইউরোপিয়ানরা সেই সম্পদের কথা জানতে পেরেছিল এবং তারা সেখানে নিজেদের ঔপনিবেশের এক ঘাঁটি গঠন করলো। আফ্রিকা হয়ে উঠল উন্নত ইউরোপীয় দেশগুলির এক চারণভূমি, মানে বিভিন্ন উন্নত মানের ইউরোপিয়ান দেশগুলো সেখানে গিয়ে তারা নিজেদের ঘাঁটি অর্থাৎ নিজেদের জায়গা বা বসতি গড়তে শুরু করে দিল। তাদের বর্বর অমানবিক লুণ্ঠন শোষণ অত্যাচারে আফ্রিকার মাটি ভিজে গেল রক্তে আর চোখের জলে। তারা এতটাই সেখানকার মানুষদের অত্যাচারিত করতে লাগলো বা এতটাই লুণ্ঠন বা শোষণ করতে লাগলো, সেখানকার মাটি কী হয়ে গেল, আমরা যেটা আগের লাইনেই পড়ে এসেছি, ঘামে রক্তে সাধারণ মানুষের কান্নায় সেখানকার মাটি ভিজে গেল।
সভ্য মানুষের সুস্থ স্বাভাবিক জীবনের বিপরীতে এই রক্তাক্ততা আসলে হলো সভ্যতার অমানবিক এক কুৎসিত রূপ। ইউরোপিয়ানরা নিজেদের সভ্য বলে, কিন্তু তাদের যেই ব্যবহার, এই রূপ এক কুৎসিত, তাদের এই ব্যবহারের মধ্যে এক কুৎসিত রূপ যেন আমাদের চোখের সামনে ভেসে উঠল। এর নির্লজ্জ হিংস্রতায় থেকে মুক্তির পথ খুঁজছিলেন কবি। এই অসভ্যতা, এই কুৎসিত বা খারাপ এই শোষণের হাত থেকেই কবি যেন সেই সব আফ্রিকান মানুষদের জন্য এক মুক্তির পথ খুঁজছিলেন। তার মনে হয়েছে শোষিত, অপমানিত আফ্রিকার কাছে যুগান্তরের কবির ক্ষমা চাওয়া উচিত। এবং কবি কী মনে হয়েছে? কবির মনে হয়েছে এখানে দাঁড়িয়ে যে এই সাধারণ যারা আফ্রিকা নিবাসী বা যারা আফ্রিকায় শোষিত হচ্ছে সেই ইউরোপিয়ানদের হাতে বা লাঞ্ছিত হচ্ছে বা অপমানিত হচ্ছে, কবির যেন তাদের কাছে দু হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত, কারণ তারা শিক্ষিত হয়ে এই কাজ করছে। কবি হলেন সুন্দরের উপাসক। কবির তাই ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়েই শুভবুদ্ধির প্রকাশ ঘটবে। অর্থাৎ কি, আমরা দেখে এসেছি কবির প্রথম দিকেরকার কবিতাগুলোর মধ্যে কবি হলেন প্রকৃতির প্রেমী, অর্থাৎ প্রকৃতিকে তিনি ভালোবাসেন। তার বিভিন্ন গল্পের মধ্যে আমরা তার প্রমাণ পেয়েছি। তাই কবি চেয়েছিলেন কি, কবি চেয়েছিলেন এই প্রত্যেকটা আফ্রিকাবাসী যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, তাদের যেন তাদের মতো করে বাঁচতে দেওয়া হয়। তাই তিনি কি চেয়েছিলেন? তাই তিনি সুন্দরের উপাসনা করে ভগবানের কাছে এই প্রার্থনাই করেছেন যে তারা যেন সুস্থ থাকে, তারা যেন ঠিক থাকে এবং এই ইউরোপিয়ানদের হাত থেকে তারা যেন মুক্তি পায়। তাই কবি কী করেছেন না, তাদের কাছে ক্ষমা চেয়েছেন এবং বলছে কি যে আবার যেন তারা ভালো দিন ফিরে পাবে, মানে ওই পশ্চিমে অস্ত চলে যাবে এবং নতুন দিনের উন্মোচন হবে, তার মধ্যে আবার নতুন দিন প্রকাশ ঘটবে এবং প্রতিষ্ঠা ঘটবে এক নতুন মানবতার। অর্থাৎ কি, এই সূর্য ডুবে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যেন এই হিংস্র, এই অমানবিক, অত্যাচারিত যেন খারাপ সময়গুলোর যেন অবসান ঘটছে এবং নতুন দিনের সূর্য উদিতর সঙ্গে সঙ্গে যেন এক নতুন মানবতার বা মানব সভ্যতার জন্ম নেবে, যার মধ্যে দিয়ে আফ্রিকা নিবাসী এক নতুন পথের দিশা দেখবে। এই হলো আফ্রিকার কবিতাটার মূল বক্তব্য। আচ্ছা, একটু নামকরণটা আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি। কবিতার প্রথম অংশে আমরা আফ্রিকার উৎপত্তি এবং ইতিহাসটির বর্ণনা দেখতে পেয়েছি। প্রতিকূল ভৌগোলিক পরিবেশে প্রকৃতির ভয়ঙ্কর রূপকে চিনে আফ্রিকা নিজেকে প্রতিষ্ঠা করেছিল। সমস্ত বাধাকে জয় করে আফ্রিকা নিজের পায়ে দাঁড়াতে শিখল। সভ্য মানুষের কাছে চিরকাল তার মানব রূপে অপরিচিত ছিল। তারপর ইউরোপীয় সাম্রাজ্যবাদীর থাবা পড়ল সেই স্বাধীন আফ্রিকার ওপর। কৃতদাসে পরিণত হলো হাজার হাজার আফ্রিকাবাসী। লোহার হাতকড়ি পরিয়ে তোদের নিয়ে যাওয়া হলো অন্য দেশের ঔপনিবেশিক প্রভুত্বের দাস হিসেবে। সভ্যতার মুখোশ পরে সেই সব মানুষ পশুর দলের মতো নির্লজ্জভাবে অমনুষ্যতাকে প্রকাশ করল নিষ্ঠুরভাবে। মানবতার এই চরম অপমানে শেষ পর্যন্ত কবি অপমানিত হলেন এবং আফ্রিকার পাশে দাঁড়িয়ে সভ্যতার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে ক্ষমা চাইলেন। মানুষ হিসেবে সেই আফ্রিকাবাসীর কাছে ক্ষমা চাইলেন এবং নিজেও সকলকে তাদের কাছে ক্ষমা চাইতে বলেছেন। সমগ্র কবিতার সমকালীন বিশ্ব রাজনৈতিক এক পটভূমিতে আফ্রিকার লাঞ্ছিত রক্তাক্ত রূপটি ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে আমরা বলতে পারি যে নামকরণটি সত্যিই সার্থক। আমি কয়েকটা তাহলে তোমাদের এমসিকিউ বলে দিই। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। কে আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? এই অংশে বলা হয়েছে উত্তাল সমুদ্রের বাহু যেন প্রাচী ধরিত্রী অর্থাৎ পৃথিবীর পূর্ব দিক থেকে দেশগুলির থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। এর পরের কোশ্চেনটা হচ্ছে সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে। কে কিভাবে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিলে? উত্তরটা, দুর্গম দুর্ভেদ্য আফ্রিকা মহাদেশ নিজেকে উগ্র করে তুলেছিল
ভয়ঙ্কর মহিমায়, বিধ্বংসী তাণ্ডবলীলার প্রচণ্ড শব্দে ভয়কে হার মানাতে চেয়েছিল। আচ্ছা, এবার একটা 3 নম্বরের বলছি, কৃপণ আলোর অন্তঃপুরে। কৃপণ আলোর বলার তাৎপর্যটা কি? ভয়ঙ্কর সমুদ্রের প্রাচীন পৃথিবীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল আলাদা মহাদেশে করে তুলেছিল। মানে কি, পৃথিবীর বুক থেকে আফ্রিকাকে যেন ইউরোপিয়ানরা ছিনিয়ে নিয়ে গেছিল। এমন এক অলৌকিক ভৌগোলিক অবস্থানের মধ্যে দিয়ে আফ্রিকার জন্ম, যেখানে বেশিরভাগ জায়গায় অরণ্যে ঘেরা। সূর্যের আলো সেখানে প্রায় নেই বললেই চলে। সেই কারণেই আফ্রিকাকে কবি কৃপণ আলো অন্তঃপুর বলেছেন। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় প্রসঙ্গটি ব্যাখ্যা করো। সভ্যতার সৃষ্টির প্রথম পর্বে দীর্ঘদিন অজ্ঞাতবাসের পর আফ্রিকার বাইরের পৃথিবীর কাছে নিজেকে পরিচিত করেছিল এক ভয়ঙ্কর রূপের মধ্যে দিয়ে। আফ্রিকার প্রতিকূলতাই একসময় তাকে বহিঃশক্তির হাত থেকে রক্ষা করেছিল। তার ঘর অরণ্য ভেদ করে ভেতরে ঢোকার অধিকার সূর্যরশ্মিরও ছিল না। প্রতিকূলতার ছদ্মবেশে আফ্রিকা যেন প্রকৃতির ভয়ঙ্কর রূপকেই বিদ্রূপ করেছেন। নিজের ভয়কে সে জয় করেছিল বিভীষিকাকে আশ্রয় করে। একটা বড় 5 নম্বরের কোশ্চেন বলে দিচ্ছি, তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো। আফ্রিকা কবিতা অবলম্বনে উপেক্ষিত এবং অত্যাচারিত আফ্রিকার বর্ণনা দাও। রবীন্দ্রনাথ কীভাবে মানহারা আফ্রিকার পাশে দাঁড়াতে চেয়েছেন লেখো। আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো, অসুবিধা হয়নি। প্রথমে আমি আবারও বলবো, যে কোনো গল্প বা কবিতার আমার ভিডিওটা দেখার আগে নিজেরা আগে গল্পটা বা কবিতাটা অন্তত কমপক্ষে 2-3 বার তোমাদের পড়তে হবে, তবেই কিন্তু তোমরা তার ব্যাখ্যাটা বুঝতে পারবে, নচেত কিন্তু নয়। আর আমি তো আমার আগের ভিডিওতে ফোন নাম্বারটা দিয়েই দিয়েছি, যদি কোনো দরকার হয় অবশ্যই বলো এবং তোমরা ভালোভাবে পড়ো।